শব্দ গঠনের কৌশল আলোচনার বিষয়। শব্দ গঠন করতে গেলে যে তিনটে অংশ থাকে, উপসর্গ, প্রকৃতি আর প্রত্যয়। এই তিনটে অংশের আলোচনা, প্রথম অংশ উপসর্গ, এর আলোচনাটা এর আগের ক্লাসে করেছি, আশা করি তোমরা ফলো করেছ। উপসর্গ পূর্বে থাকে, প্রকৃতির পূর্বে থাকে। উপসর্গ কি, উপসর্গের কাজ কি, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয়ের ভূমিকাটা কি, প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ের সাধারণ অর্থ, ব্যাকরণগত অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ, প্রকারভেদ, প্রত্যয় কীভাবে নতুন নতুন শব্দ গঠন করে, এই সম্পর্কে আলোচনা আজকে হবে। তাহলে প্রত্যয়, আমি দেখো প্রত্যয়ের একটা স্ট্রাকচার করেছি, মানে প্রকারভেদের দিক থেকে স্ট্রাকচারটা হবে, তবে তার আগে অনেক কিছু জানার আছে। প্রকৃতি নিয়ে আরেকটু কথা বলে নিই। আগের দিন বলেছি, যেহেতু প্রকৃতি প্রত্যয়, ব্যুৎপত্তি নির্ণয় করো বলা মানে হচ্ছে শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হবে। প্রকৃতি কি, প্রত্যয় কি, এই নির্ণয় করতে হবে। আমাদের ব্যুৎপত্তি নির্ণয় বলে তোমাদের শব্দের বিশ্লেষণ করতে হয়। এই ব্যুৎপত্তি বিযুক্ত উৎপত্তি, মানে বিশেষভাবে উৎপত্তি, শব্দটির বিশেষ উৎপত্তিটা জানা। সেখানে কী কী থাকতে হবে না, শব্দটাকে ভাঙলে ওখানে আমরা তিনটে জিনিস পাবো। যেহেতু তিনটে অংশ নেই শব্দটা গঠন হচ্ছে, উপসর্গ পাবো, প্রকৃতি পাবো, প্রত্যয় পাবো। তাই ব্যুৎপত্তি নির্ণয় বলে বা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করাও বলে। এরই প্রেক্ষিতে আমাদের আলোচনা হবে। দেখা যাক কীভাবে প্রকৃতি আর কীভাবে প্রত্যয় নির্ণয় করা যায়। তাহলে প্রত্যয় জিনিসটা কি, সেটা আমাদের আলোচ্য। প্রত্যয়ের আগে প্রকৃতিটা মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশই হচ্ছে প্রকৃতি। প্রকৃতি দুই রকম বলেছি তোমাদের, একটা নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, মানে ধাতু প্রকৃতি। নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতি, আর একটা হচ্ছে ধাতু প্রকৃতি। এই প্রকৃতির সাথেই প্রত্যয় যুক্ত হয়। তাহলে সংজ্ঞা যদি করতে হয় এইভাবে করতে হবে, নাম প্রকৃতি বা ধাতু প্রকৃতির সাথে যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে প্রাতিপদিক গঠিত হয়। এই কথাটা না বলে আবার এটাও বলা যেতে পারে, নতুন নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। 5-6 হলে আমি শুধু নতুন নতুন শব্দ গঠন করেই বলতাম, প্রাতিপদিক কথাটা আনতাম না। কিন্তু তোমরা 9-এ পড়ো, তাই প্রাতিপদিক কথাটা সম্পর্কে আমাদের একটু ওয়াকিবহাল থাকা দরকার। তাহলে সংজ্ঞাটা কি হলো না, নাম প্রকৃতি বা ধাতু প্রকৃতির সাথে যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে প্রাতিপদিক গঠিত হয় তাকে প্রত্যয় বলে। এইটি সংজ্ঞা। প্রাতিপদিক ব্যাপারটা বুঝে দিতে হবে। বানানটা হচ্ছে এরকম, পয়ের ফলা আকার, তয়রস্বই প, দয়রস্বই প। প্রাতিপদিক মানে হচ্ছে বিভক্তিহীন শব্দ। আমরা যে নাম প্রকৃতি বা ধাতু প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত করছি সেটা কিন্তু শব্দ এবং ধাতুর মধ্যেই সীমাবদ্ধ থাকছে, সে কিন্তু পদে পরিণত হচ্ছে না। তাহলে পদে পরিণত হওয়ার আগের যে অবস্থা, বিভক্তিহীন অবস্থা, সেই অবস্থাটাকে বলা হয় প্রাতিপদিক। তাই সংজ্ঞাটাতে প্রাতিপদিক কথাটা ব্যবহার করতে হবে। ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতির সাথে যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে প্রাতিপদিক গঠিত হয় তাকে বা তাদের প্রত্যয় বলে। তাহলে প্রাতিপদিক জানলাম যে বিভক্তিহীন শব্দকেই প্রাতিপদিক বলে।
শব্দেও বা ধাতুর সাথে প্রত্যয় যোগ করে আবার শব্দ বা ধাতু পাওয়া যাবে, আবার প্রত্যয় যোগ করা যেতে পারে, আবার প্রত্যয় যোগ করা যেতে পারে। ততক্ষণ পর্যন্ত এই ধাতু আর শব্দ থাকবে। যখন বিভক্তি যুক্ত করে দেবো তখন সে পদ হয়ে যাবে, আর পদ হয়ে যাওয়া মানেই সে ক্লোজ হয়ে যাবে। পদ যুক্ত হয়ে যাওয়ার পর কিন্তু কোনোভাবে আর প্রত্যয় বা অন্য কিচ্ছু লাগানো যাবে না, তখন সে বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে গেল। এবারে বাক্যে সে ব্যবহার হয়ে গেল, বাক্যে কি আচরণ করছে সেটা আলাদা আলোচনার বিষয়। কিন্তু শব্দ বা ধাতু যতক্ষণ প্রত্যয় চলবে, প্রত্যয়টা দিয়ে যেতে পারে, একটা প্রত্যয়ের পর আবার একটা প্রত্যয়, তার আবার একটা প্রত্যয় দেওয়া যেতে পারে, শব্দের অবয়ব বা শরীরটাকে ভিন্ন ভিন্ন রকমের তৈরি করা যেতে পারে। কিন্তু বিভক্তিযুক্ত হয়ে গেলে তাতে কিন্তু আর প্রত্যয় যোগ করা যাবে না, সে তখন ক্লোজ হয়ে গেল, সে বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে গেল। তাহলে প্রাতিপদিক কথাটা জেনে গেলাম এবং সংজ্ঞাটাও আমরা জেনে গেলাম। এবারে প্রত্যয়ের আমাদের অর্থগুলো জানা দরকার। প্রত্যয়ের সাধারণ বা ব্যুৎপত্তিগত, সাধারণ বা আবিধানিক একটা অর্থ আছে, সেটা হচ্ছে বিশ্বাস বা স্থিরতা। বিদ্যাসাগর সম্পর্কে কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমার দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। এই প্রত্যয় মানে বিশ্বাস, অবিশ্বাসীদেরও বিশ্বাস অর্থাৎ প্রত্যয় হয়েছে। তাই প্রত্যয় শব্দের সাধারণ অর্থ হল বিশ্বাস বা স্থিরতা। এরপর আমরা যাব ব্যাকরণগত অর্থ। এই প্রত্যয় কি করে না, প্রত্যয় আমাদের একটা শব্দ বা ধাতুর একটা বোধ বা ধারণা এনে দেয়। সেই জন্য ব্যাকরণগত দিক দিয়ে যদি প্রত্যয়ের অর্থ বলতে হয় তাহলে বলতে হবে বোধ বা ধারণা। প্রত্যয় শব্দের ব্যাকরণগত অর্থ বোধ বা ধারণা। এরপর হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। তাহলে প্রত্যয়টাকে আমাদের ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে যে ব্যুৎপত্তিগত অর্থ কি আসে। প্রত্যয়টাকে যদি ভাঙি তাহলে বেরোবে প্রতি উপসর্গ, প্রতি পূর্বক, রস্বইটি হচ্ছে ধাতু, আর হচ্ছে অ বা অচাকা। যাই হোক, ব্যুৎপত্তি করলাম মানে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করলাম। প্রথমেই আমরা উপসর্গ পেলাম প্রতি, তারপর পাচ্ছি রস্বই প্রকৃতি অর্থাৎ ধাতু প্রকৃতি, এটা ধাতু। তারপর পাচ্ছি এইটি হচ্ছে প্রত্যয়। এই প্রতি মানে হচ্ছে দিকে, আর রস্বই এই ধাতুটার অর্থ হচ্ছে যাওয়া, অর্থাৎ দিকে যাওয়া। কোন দিকে যাওয়া? শব্দ গঠনের দিকে যাওয়া। সুতরাং বলা যেতে পারে প্রত্যয় কথাটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে শব্দ গঠন পদ্ধতি। তাহলে প্রত্যয় শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে শব্দ গঠন পদ্ধতি, শব্দ গঠনের দিকে যাওয়া অর্থাৎ শব্দ গঠন পদ্ধতি। এইটি মনে রাখতে হবে। তিনটে অর্থই বলে দিলাম। সাধারণ অর্থ বিশ্বাস বা স্থিরতা, ব্যাকরণগত অর্থ বোধ বা ধারণা, আর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে শব্দ গঠন পদ্ধতি। প্রত্যয়ের তিনটে অর্থ জেনে গেলাম, প্রত্যয়ের সংজ্ঞা জেনে গেলাম। এবারে প্রত্যয়ের কাজটা জানব। তাহলে প্রত্যয় কি করে আমরা জানতেই পেরেছি বা তোমাদের আগেও বলেছি যে আমাদের বাংলা যে শব্দ তৈরি করা হয় তার তিনটে কারখানা আছে। তিনটে কারখানা থেকেই আমাদের শব্দ তৈরি হয়। প্রত্যয় নিষ্পন্ন হয়ে, সমাস নিষ্পন্ন হয়ে, আর অনুষঙ্গ নিষ্পন্ন, মানে যেগুলো ধন্যাত্মক অনুকারাত্মক শব্দগুলো তৈরি হয় অনুষঙ্গ নিষ্পন্ন। সমাস তোমাদের এখন আলোচনার বিষয় নয়, তাই আলোচনা করছি না। সমাস নিষ্পন্ন হয়েও হয়, একটা বড় কথাকে ছোট কথা করে নেওয়া হয় সমাসে, তাই সমাস শব্দের হচ্ছে অর্থ হচ্ছে সংক্ষেপ। রাজা এলেন এবং রাজ চিহ্নিত আসনে বসলেন, এই ধরনের কথা না বলে রাজা এলেন আর সিংহাসনে বসলেন। সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসনে বসলেন, রাজা এলেন, এই এত কথা বলা দরকার নেই। রাজা এসে সিংহাসনে বসলেন, এরকম সংক্ষেপে বলা যেতে পারে। সমাজ নিষ্পন্ন করেও আমাদের শব্দ তৈরি হয়, আর প্রত্যয় নিষ্পন্ন করেও।
শব্দ তৈরি হয়। তাহলে আমরা তিনটে জেনেছি। তাহলে প্রত্যয় তো হচ্ছে একটা শব্দ তৈরি, নতুন নতুন শব্দ তৈরি করতে পারে। তাই প্রত্যয়ের কাজের প্রথম পয়েন্টটাই হবে নতুন নতুন শব্দ গঠন করে প্রত্যয়। প্রত্যয় শব্দের আদি অর্থ জানাতে পারে। প্রত্যয়টাকে যেমন ধরো জগৎ, জগৎটাকে যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি, গমযুক্ত কি, গম মানে গমন করা, তাই জগৎ মানে আগে অর্থ ছিল গমন করা। সূর্যের চারদিকে পৃথিবী সবসময় গমন করছে, সেই ভাবটাকে ধরা হতো। কিন্তু এখন জগৎ মানে বিশ্ব। এই যে প্রকৃতি প্রত্যয় করতে গিয়ে আমরা আদি অর্থটা জানতে পারছি, গঠন কৌশলও জানতে পারবো প্রত্যয়ের দ্বারা। তাহলে প্রত্যয়ের দ্বারা আমরা কি কি পেলাম না, প্রত্যয় নতুন নতুন শব্দ গঠন করে, প্রত্যয় শব্দের আদি অর্থ জানাতে সাহায্য করে, তারপর প্রত্যয় বানান শেখার ক্ষেত্রে প্রয়োজন হয়, কারণ প্রত্যয়গুলো দিয়ে আমরা শব্দগুলো গঠন করি। তাই প্রত্যয়ের প্রেক্ষিতেই বানানটা হবে। যেমন প্রতিযোগী যদি বানান হয়, পয়রা ফলা তয়রস্ব উদস্ত জয় ওকার গয় দীর্ঘ, কিন্তু যখনই প্রতিযোগিতা হবে তখন গয়ের রস্ব হয়ে যাবে, কারণ ওখানে একটা ইত প্রত্যয় যোগ হচ্ছে। ইত প্রত্যয়ের বানানটা হচ্ছে রস্বইত, তাই যেহেতু এটা রস্বই তাই প্রতিযোগিতা ওখানে রস্বইটা এসে যাবে। এইভাবে আমরা বানানো শিখতে পারি প্রত্যয়ের দ্বারা। তারপর হচ্ছে শব্দের যে গঠন প্রকৃতি, শব্দের গঠন প্রকৃতিও আমরা জানতে পারি এই প্রত্যয়ের দ্বারা। তাহলে চারটে কথা তো বলা যেতেই পারে যে প্রত্যয় নতুন নতুন শব্দ গঠন করে, তারপর হচ্ছে প্রত্যয় শব্দের গঠন প্রকৃতি জানাতে পারে, প্রত্যয় আদি অর্থ জানাতে পারে, আবার শুদ্ধ বানান শেখার ক্ষেত্রে প্রত্যয়ের প্রয়োজনীয়তা আছে। তাহলে প্রত্যয়ের সাধারণ অর্থ অর্থাৎ প্রত্যয়ের অর্থগুলো জানলাম, প্রত্যয়ের সংজ্ঞা জানলাম, প্রত্যয়ের কাজ জানলাম। এরপর আমরা প্রত্যয়ের প্রকারভেদে যাব। দেখো, প্রত্যয়ের প্রকারভেদ তোমাদের বই অনুসারে তোমাদের প্রকারভেদটা করা হয়েছে, কিন্তু প্রত্যয়কে তিন দিক দিয়ে ভাগ করা যেতে পারে। উৎসগত ভাগ করা যায়, গঠনগত ভাগ করা যায়, আর একটা হচ্ছে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ীও ভাগ করা যায়। উৎসগত ভাগ করতে গেলে এরকম করতে হবে: সংস্কৃত প্রত্যয়, বাংলা প্রত্যয়, আর একটা হচ্ছে বিদেশি প্রত্যয়। এটি উৎসগত ভাগ করলে। আর যদি গঠনগত ভাগ করি তাহলে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আর হচ্ছে ধাত্ববয় প্রত্যয়। আবার ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে সেটা হবে ওই কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় আর ধাত্ববয় প্রত্যয়। যদিও ধাত্ববয় প্রত্যয়টাকে আলাদা ভাগ হিসেবে চিহ্নিত করা উচিত নয়, কারণ ধাত্ববয় প্রত্যয়টা ওই কৃত আর তদ্ধিত প্রত্যয়ই একটা মিশ্র রূপ। সে সম্পর্কে আলোচনা করব। ধাত্ববয় প্রত্যয় কেন নামকরণ হলো, সেটা কি জিনিস, এগুলো জানব। তাহলে প্রত্যয়ের এরপর আমরা প্রকার ভেঙে যাব। আর প্রত্যয় কোন জিনিসটা সেটা তো আমি প্রত্যয়কে ভেঙেই বোঝালাম, যে প্রতিপূর্বক রস্বই ধাতু যুক্ত অ, প্রতিটা উপসর্গ, রস্বইটা ধাতু প্রকৃতি মানে প্রকৃতি, তারপরে অটা হচ্ছে প্রত্যয়। এই তিনটি অংশ জুড়ে আমরা শব্দগুলোকে গঠন করছি। এর আগের ক্লাসেই আলোচনায় এসেছিল। তাহলে এখন আমরা প্রত্যয়ের প্রকারভেদে যাব। প্রত্যয়ের প্রকারভেদে রেখেছি আমরা ব্যবহারিক প্রয়োগের যে অবস্থানটা আছে সেটাকেই ভাগ করেছি: কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আর হচ্ছে ধাত্ববয় প্রত্যয়। এটাকে 1 নম্বর করা যেতে পারে, এটাকে 2 নম্বর, আর এটাকে স্টার দিয়ে মোটামুটি রেখে দিয়েছি। একে 3 নম্বর করছি না, এটাকে আলাদা আমাদের জেনে নিতে হবে। তাহলে এখন জানবো কৃত প্রত্যয় কি। কৃত কথাটাকে যদি আমরা ভাঙি, এটাকেও প্রকৃতি প্রত্যয় করতে পারি। ক্রি যুক্ত কিপ, কিপ বানানো হচ্ছে কয়াবয় প। এই কিপ হচ্ছে শূন্য প্রত্যয়, এটা এর কোনো অংশ ওর সঙ্গে ব্যবহার হচ্ছে না, তাই এটা শূন্য প্রত্যয় বলে। তাহলে ক্রি মানে কি? ক্রি মানে আমরা ব্যাকরণের দিক থেকে যদি ধরি তাহলে ধাতু। আবার একটা অর্থ যদি ধরি সেটা হবে যে কাজ করে।
অর্থাৎ ক্রি বলতে সমগ্র ধাতুটাকে বোঝানো হয়েছে এখানে। লাক্ষণিক অর্থে যে কোনো প্রকার ক্রিয়াকেই আমরা কৃত বলতে পারি। এই কৃত প্রত্যয় আবার দু রকমের হয়ে থাকে। সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়। সংস্কৃত কৃত প্রত্যয়গুলো কোনগুলি? অ, আলু, সানজ, ত্রিজ, কৃষ্ণ, এই ধরনের। এগুলি তো আমাদের বই ফলো করতে হবে, কারণ এগুলি লিখে লিখে অনেক ক্লাস করতে হবে, ওটা সম্ভব নয়। প্রচুর প্রত্যয় আছে, আবার প্রত্যয় যে শব্দগুলো গঠন করে, শব্দগুলোর একটা রূপ তৈরি করে দেয়, মানে আমাদের যে পদ পরিচয় আছে সে কোন পদ তৈরি হলো সেটা প্রকাশ করে দেয়, সে বিশেষ্য হলো না বিশেষণ হলো সেটা বুঝিয়ে দিতে পারে। তাই কোন প্রত্যয় বিশেষ তৈরি করছে, বিশেষণ তৈরি করছে, আবার কোনো কোনো প্রত্যয় আছে বিশেষ বিশেষণ দুটোই তৈরি করতে পারে। এই ব্যাপারগুলো অর্থাৎ আলাদা আলাদা করে প্রত্যেকটা প্রত্যয়কে তোমাদের দেখতে হবে, বইটাকে ফলো করতে হবে। আমি কয়েকটা বলে দিতে পারি। চলযুক্ত স্নু, যেমন চলিষ্ণু। দাযুক্ত ত্রিচ, দাতা। দাটা হচ্ছে প্রকৃতি, ত্রিশটা হচ্ছে প্রত্যয়। গমযুক্ত অনট, সংস্কৃতে, বাংলায় এখন অন করে দিয়েছে, অন করলেও চলে। আবার দেখবে প্রত্যয়ের সমস্ত অংশটা কিন্তু ব্যবহার হয় না, একটু অংশ নেওয়া হয়। যেমন ধরো গমযুক্ত অন, গমন। অনট, যদি আমি সংস্কৃতটা ধরি তাহলে অনট, তাহলে টটা কি হলো? ঈদ হয়ে গেছে। ঈদ মানে কি না, প্রত্যয়ের যে অংশটা লুপ্ত হয়ে যায় সেই অংশটাকে ঈদ বলে। তাহলে প্রত্যয়ের আবার ভয়ে বলে একটা প্রত্যয় আছে। যেমন সমাজটাকে যদি আমি ভাবি, সমপূর্বক অস ধাতু যুক্ত ভয়ে, সমটা হচ্ছে উপসর্গ, অসটা হচ্ছে প্রকৃতি বা ধাতু, আর ভয়েটা হচ্ছে প্রত্যয়। এই ভয়ে প্রত্যয়ে ঘ আর যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে ওর মধ্যে একটা অ আছে, ঘ যুক্ত অ যুক্ত ইয়। ভয়ে ইয়তে হসন্ত আছে, ইয়টাকে আর ভাঙা যাবে না। হসন্ত দিয়ে দিয়েছে মানে কি ওর থেকে স্বরবর্ণটা চলে গেছে। আমরা হস তখনই ব্যবহার করি, প্রত্যেকটা ব্যঞ্জনবর্ণের মধ্যে একটা করে স্বরবর্ণ আছে, সেই স্বরবর্ণটাকে তুলে দেওয়ার জন্য বা লুপ্ত করে দেওয়ার জন্য আমরা হস চিহ্নটা দিয়ে থাকি। যেমন ক মানে ক যুক্ত অ, কিন্তু কয়ে হসন্ত, সেটি শুধু ক, ওর মধ্যে আর অটা নয়, ওই হসটা দিয়ে আমরা অটাকে লুপ্ত করে দিয়েছি। তাহলে ঘয়ের মধ্যে ঘ আছে আর ইয়টা কি হলো? ঈদ হলো, লুপ্ত হয়ে যাচ্ছে, শুধুমাত্র অটা যুক্ত হবে। তাই সমাস এটা হলো। আর প্রত্যয় নির্ণয় করতে আরও দুটো বিষয় জানার আছে, দেখি আগে যদি সম্ভব হয় আলোচনা করে দেবো। গুণস্বর আর বৃদ্ধিস্বরের একটা ব্যাপার আছে, সেটাও আলোচনা আসবে। ঈদটা তোমরা বুঝতে পেরে গেলে যে প্রত্যয়ের যে অংশটুকু লুপ্ত হয়ে যায়, একটা প্রত্যয়ের একটা অংশ যুক্ত হয় প্রকৃতির সাথে, আর কিছু অংশ লুপ্ত হয়, যে অংশটা লুপ্ত হয় তাকে বলে ঈদ। তাহলে কৃত প্রত্যয়, আমার বাংলা কৃত প্রত্যয়ও আছে। দুগযুক্ত হু সুবল দুগু, এরকম বাংলা কৃত প্রত্যয় আছে। টিপযুক্ত অ সমান টিপ, এভাবে বাংলা কৃত প্রত্যয় আছে। আর সংস্কৃত কৃত প্রত্যয় আছে। বিদেশি কৃত প্রত্যয়ের সন্ধান পাইনি। তারপর দেখো তদ্ধিত প্রত্যয়, 2 নম্বরে যাচ্ছি তদ্ধিত প্রত্যয়। তাহলে তদ্ধিত প্রত্যয় যদি আমরা ব্যুৎপত্তি নির্ণয় করি তদ্ধিতটাকে, তাহলে হবে তৎযুক্ত হিত। তৎযুক্ত হিত, তদ মানে হচ্ছে সেই, মানে প্রসিদ্ধ। তদ মানে হচ্ছে সেই বা প্রসিদ্ধ। অর্থাৎ যাদের প্রয়োগ সৃষ্ট তাদেরকেই তদ্ধিত প্রত্যয় বলা হয়। অর্থাৎ সৃষ্ট প্রয়োগকে অতিক্রম করে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হতে পারে না। তোমরা ব্যাপারটা বুঝলে না, আমাকে লিখে বোঝাতে হবে, বুঝিয়ে দিচ্ছি আমি। যেমন দেখো রাবণ যুক্ত রসয়,
এটা সমাজকে লেগে স্নি সমান হচ্ছে রাবণী। এই স্নি বা ই প্রত্যয়টা রাবণের রাবণ তো আছে, রাবণ দশরথটা বোঝা যাবে। দশরথ যুক্ত ই সমান দাশরথী। এগুলো এই রস্বই বা শ্রী প্রত্যয়গুলো অপত্য অর্থে মানে সন্তান অর্থে ব্যবহার করা হয়। তাহলে এই যে রস্বই প্রত্যয়টা দশরথের সাথে যুক্ত করলাম এবং আদ্য অকারটা আকার হয়ে গেল, যে দাশরথী হয়ে গেল, এটা একটা সৃষ্ট প্রয়োগ। দশরথ বা রাবণেরটা আছেই, যেমন অর্জুন আর্জুন, স্নি প্রত্যয় বা রস্বই প্রত্যয় যোগ বলে আর্জুনই হয়। তাহলে সৃষ্ট প্রয়োগে অতিক্রম করে কিন্তু হবে না যদি আমি আবার একটা অন্য কোনো পার্সেন্টকে আনি। যেমন দশরথের ক্ষেত্রে হলো দশরথযুক্ত স্নি প্রত্যয় সমান দাশরথী, রাবণী হলো অর্জুন আর্জুনই হলো। কিন্তু আমি যদি একটা যে কোনো লোকের নাম শিশির, এর সঙ্গে যদি আমি রস্বই প্রত্যয় দিই শিশিরই হবে না। তার মানে কি এর প্রয়োগটা হচ্ছে সৃষ্ট, এর সীমাবদ্ধতা আছে, সেই সীমাকে অতিক্রম করতে পারবে না। সেই জন্য তৎ মানে হচ্ছে সেই, অর্থাৎ প্রসিদ্ধ, অর্থাৎ সৃষ্ট প্রয়োগ। এই সৃষ্ট প্রয়োগকে অতিক্রম করে অন্যভাবে সে আরো প্রয়োগ হতে পারবে না। তাই দশরথযুক্ত স্ত্রী সমান দাশরথী হবে, অর্জুনযুক্ত স্ত্রী সমান আর্জুনই হবে, কিন্তু শিশিরযুক্ত রস্বই শিশিরই হবে। রাবণী হয়ে গেল অপত্য অর্থ। রাবণী মানে রাবণের পুত্র মেঘনাথকে বুঝেছে, তারপর হচ্ছে দশরথের পুত্র রামকে বুঝেছে, অর্জুনের পুত্র অভিমন্যুকে বুঝেছে, এগুলো হতে পারে, এই জায়গায় ব্যবহার করা হবে। কিন্তু কখনো অন্য একটা সাধারণ মানুষকে নিয়ে এসে তার সঙ্গে রস্বই প্রত্যয় যোগ করে দিয়ে তার ছেলেকে বোঝাবে, এইটা করা যাবে না। তাহলে তদ্ধিত প্রত্যয় আর কীট প্রত্যয় সংজ্ঞাগুলো আমি এখনো বলিনি, বলে দিই। কীট প্রত্যয় কাকে বলে? কীট প্রত্যয়টা ভাঙলাম। ক্রি মানে হচ্ছে যে কাজ করে, এখানে সমগ্র ধাতুটা কি বলা আছে, অর্থাৎ কীট প্রত্যয় বলতে ওই ক্রিয়া ব্যাপারটাকে বোঝাবে, অর্থাৎ ক্রিয়া কি বোঝাবে কীট প্রত্যয় বলতে। তাহলে কীট প্রত্যয় কাকে বলে? আমরা দুটো প্রকৃতি পেয়েছি, ধাতু প্রকৃতি আর হচ্ছে নাম প্রকৃতি। ধাতু প্রকৃতির সাথে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে বা প্রাতিপদিক গঠন করে তাকে বলা হয়, তাদের বলা হয় কীট প্রত্যয়। অকালো সংস্কৃত আমি কয়েকটা বললাম, ভেবেও দেখালাম। দা যুক্ত এই 30টা হচ্ছে কীট প্রত্যয়, দাটা হচ্ছে ধাতু। তাহলে ধাতু প্রকৃতির সাথে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয় এবং নতুন নতুন শব্দ গঠন করে বা প্রাতিপদিক গঠন করে, যেগুলো একটা কথা ব্যবহার করতে পারো, তাদের কৃত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় কাকে বলে? তদ্ধিতের অর্থটা এতক্ষণ পর্যন্ত আমরা ভেঙে দেখছিলাম যে তদ্ধিত অর্থ কী। সৃষ্ট প্রয়োগ অর্থে তদ্ধিত কথাটা ব্যবহার করা হয়েছে। সৃষ্ট প্রয়োগকে অতিক্রম করে সে অন্যভাবে প্রয়োগ হতে পারে না, এই কথাও আমি তোমাদের জানালাম। তাহলে তদ্ধিত প্রত্যয় কার সাথে যুক্ত হয়? নাম প্রকৃতির সাথে যুক্ত হয়। তাহলে নাম প্রকৃতি বা শব্দ প্রকৃতির সাথে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে বা প্রাতিপদিক গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলা হয়। তদ্ধিত প্রত্যয় প্রচুর আছে। এই তদ্ধিত প্রত্যয় সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আছে, বাংলা তদ্ধিত প্রত্যয় আছে, বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে। বিদেশি প্রত্যয়টার যেমন সন্ধান পাইনি, কিন্তু বিদেশি তদ্ধিত প্রত্যয় প্রচুর আছে। তাহলে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কোনগুলো? সংস্কৃত তদ্ধিত প্রত্যয় হচ্ছে স্নি, স্নিগ্ধ, স্নায়ন। এবারে এগুলো কোন অর্থে ব্যবহার করা হয়, কী পদ গঠন করে, সেগুলো জানতে হবে। তার আলাদা আলোচনা আছে, সেই এক একটা প্রত্যয়কে ধরে ধরে করতে হবে। যেমন তোমাদের বললাম, স্নি বা রস্বই প্রত্যয়টা কী করে? সে অপত্য অর্থ প্রকাশ করে।
স্নায়ন প্রত্যয়টাও আবার এরকম করে। স্ন প্রত্যয় আছে, এগুলো হচ্ছে কি প্রত্যয়? না, এগুলো হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। স্ন, স্নি, স্নিক, স্নেহ, স্নায়ন, ইমন, ইল, পঙ্কযুক্ত ইল সমান পঙ্কিল, নীলযুক্ত ইমন সমান নীলিমা, নীলিমা মানে আকাশ, নীলের সাথে ইমন যোগ করে আকাশ হয়ে গেল নীলিমা। তারপর হচ্ছে স্নায়ন, দ্বীপযুক্ত স্নায়ন সমান দ্বৈপায়ন, রামযুক্ত স্নায়ন রামায়ণ, এরকম হয়। আবার স্নেহ হয়, স্নিক হয়, মঙ্গলযুক্ত স্নেহ সমান মাঙ্গলিক, গঙ্গাযুক্ত স্নেহ সমান গাঙ্গেয়, রঘুযুক্ত স্নেহ সমান রাঘব, রঘুবংশের জন্ম বলে রাঘবকে বুঝাচ্ছে, মানে রামকে বুঝাচ্ছে, রাঘব বলতে রামকে বুঝাচ্ছে। তাহলে স্ন, স্নি, স্নিক, স্নেহ, স্নায়ন এরকম হয়ে থাকে। আর বাংলা তো দ্বিতীয় প্রত্যয় আছে, বাংলা তো দ্বিতীয় প্রত্যয় প্রচুর আছে। উনি, আনি এরকম। বিদেশিও আছে, যেমন গাড়িযুক্ত ওয়ান সমান গাড়ওয়ান, দাদাযুক্ত গিরি সমান দাদাগিরি, ঘুষযুক্ত খোর সমান ঘুষখোর, ধাপ্পাযুক্ত বাজ সমান ধাপ্পাবাজ, কষাইযুক্ত খানা সমান কষাইখানা, এগুলো বিদেশি তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রত্যয় আর আবার বলে দিই, প্রত্যয় কাকে বলে জানুন। প্রত্যয় কাকে বলে? না, ধাতু প্রকৃতি বা নাম প্রকৃতির সাথে যে সমস্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টি, ওটা হলো অন, ওটা ধ্বনি সমষ্টি। আবার একটা অযুক্ত হয়, ওটা হচ্ছে যেমন ধ্বনি, সেই জন্য দুটো কথাই বলতে হচ্ছে। মানে ধাতু প্রকৃতি বা নাম প্রকৃতির সাথে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে প্রাতিপদিক গঠিত হয়ে তাকে প্রত্যয় বলে, বা নতুন নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। প্রত্যয় সাধারণ অর্থ আমরা জেনেছি। প্রত্যয় সাধারণ অর্থ হচ্ছে বিশ্বাস, বাস্তবতা। ব্যাকরণগত অর্থ বোধ বা ধারণা। উৎপত্তিগত অর্থ আমি ভেঙে দেখালাম, শব্দ গঠন পদ্ধতি। এরপর হচ্ছে কি, প্রত্যয়ে আমরা কাজটা জেনেছি। প্রত্যয় কী কাজ করে? না, প্রত্যয় নতুন নতুন শব্দ গঠন করে। তারপর প্রত্যয়ের দ্বারা আমরা শব্দের গঠন প্রকৃতি জানতে পারি। প্রত্যয়ের দ্বারা আমরা আদি অর্থ জানতে পারি, শব্দের আদি অর্থ জানতে পারি। তারপর বানান, শুদ্ধ বানান শিখতে পারি প্রত্যয়ের দ্বারা। এই চারটে বললেই হবে। এরপর দেখো প্রত্যয়ের প্রকারভেদ। প্রত্যয়ের প্রকারভেদে আমরা যে ব্যবহারিক অবস্থান, সেই দিক থেকে আমরা বা গঠন প্রকৃতি দিয়ে এই ভাগগুলো করেছি। কীট প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আর ধাতবের প্রত্যয়টাকে আলাদা করে রেখেছি। কীট প্রত্যয় কাকে বলে সেটা জেনে গেছি। ধাতু প্রকৃতির সাথে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে, ধাতু গঠন করে। আর তদ্ধিত প্রত্যয় কাকে বলে সেটাও আমরা জেনেছি। তদ্ধিত প্রত্যয় কাকে বলে? না, নাম প্রকৃতির সাথে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয়ে প্রাতিপদিক গঠন করে বা নতুন নতুন শব্দ গঠন করে তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়। ধাত্ববয়বটা এখন বলা হয়নি, তাহলে ধাত্ববয়বটা একটু আলোচনা করে দিই। দিয়ে আলাদাভাবে শুধু প্রত্যয়গুলোর আলোচনা করতে গেলে আলাদা ক্লাস করতে হবে। ধাত্ববয়ব যদি এটাকে ভাঙি, ধাতুযুক্ত অবয়ব। ধাতুযুক্ত অবয়ব, অবয়ব মানে শরীর। তাহলে ধাত্ববয়ব প্রত্যয় কাকে বলে? না, শব্দ প্রকৃতি বা নাম প্রকৃতির সাথে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয়ে ধাতু গঠন করে, এ শুধু ধাতুই গঠন করবে, শব্দের সাথে যুক্ত হলেও ধাতু গঠন করবে, তাদের ধাত্ববয়ব প্রত্যয় বলা হয়। এবারে ধাত্ববয়ব নামটা হয়েছে কেন সেটা বলে দিচ্ছি। এই তদ্ধিত প্রত্যয় বা কৃত প্রত্যয়তে কী হয় না, পিছনের অংশ প্রত্যয়টা অবস্থান করে, কিন্তু ধাত্ববয়ব এই ধাতুর মধ্যেই অবস্থান করবে, অর্থাৎ ধাতুর শরীরের মধ্যেই অবস্থান করবে। ওই জন্য নাম হচ্ছে ধাত্ববয়ব। ধাতুযুক্ত অবয়ব, অবয়ব মানে শরীর। তাহলে ধাতুর শরীরের মধ্যেই যে সমস্ত প্রত্যয়গুলো অবস্থান করে সেগুলোই হচ্ছে ধাত্ববয়ব। যেমন ক্রিযুক্ত রসই সমান কারি, রসইটা ওর মধ্যেই অবস্থান করছে।
তাহলে রস্বইটা আসে। তারপর হচ্ছে সন প্রত্যয়টা, যেটা আমাদের ইচ্ছা প্রকাশ করে আমরা সন প্রত্যয় করি, যেমন জানার ইচ্ছা জিজ্ঞাসা, জ্ঞাপূর্বক সংযুক্ত অযুক্ত আ। পিপাসা পান করার ইচ্ছা, পাপূর্বক সংযুক্ত অযুক্ত আ। তাহলে এখানে সন প্রত্যয়ের সটা ওই শরীরের মধ্যে থাকে জিজ্ঞাস, জ্ঞাপূর্বক সন সমান জিজ্ঞাস, ওর মধ্যে অবস্থান করছে। তাহলে ধাতবয় প্রত্যয় কি জানলাম না, ধাতুর অবয়বের মধ্যেই যে সমস্ত প্রত্যয়গুলো থাকে সেগুলো হচ্ছে ধাতবয়। সংজ্ঞা বললে এইভাবে বলতে হবে যে নাম প্রকৃতি বা ধাতু প্রকৃতির সাথে যে সমস্ত প্রত্যয় যুক্ত হয়ে ধাতু গঠন করে, এই ধাতু গঠন করবে, শব্দের সাথে যুক্ত হলেও ধাতু গঠন করবে, তাই এদের ধাতবয় প্রত্যয় বলা হয়। এবারে আলাদা করে প্রত্যয়ের আলোচনা করতে হবে। কে বিশেষণ হচ্ছে, কে বিশেষণ হচ্ছে, বিশেষণ তৈরি করছে, কে বিশেষ্য তৈরি করছে, বা কে দুটোই তৈরি করছে, বা কোন অর্থে ব্যবহার করা হচ্ছে, এগুলো তো এক একটা অর্থ প্রকাশ করবে ভিন্ন ভিন্নভাবে। এই যে অপর্ত অর্থে যেমন কথাটা বললাম, শীল অর্থে ব্যবহার করে, শীতল অর্থে ব্যবহার করে, বিভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে প্রত্যয়গুলো প্রকৃতির সাথে যুক্ত হয়ে যায়। সেগুলো আলাদা আলাদা করে ভাবতে হবে, তোমরা বই ফলো করতে পারো। আর আলোচনা আমি আরেকদিন করেই দেবো এই প্রত্যয়গুলোকে। কিছু কিছু প্রত্যয় করা যাবে, সবগুলো করতে গেলে অনেকগুলো ক্লাস লাগবে, ওটা সম্ভব নয়। কিছু প্রত্যয় আমি করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে